এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। তিস্তা প্রকল্পে ভারত ও চীনের দেওয়া প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান। আমি দেশও বেছি না, দেশের স্বার্থ বেছি না, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। অপতথ্য ও গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সন্দেহে অন্য সাপ পিটিয়ে হত্যা, পরিবেশের ভারসাম্য হারানোর আশঙ্কা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নির্বাচন ৪ জুলাই। জরিপ বলছে ক্ষমতায় আসতে পারে বিরোধী দল লেবার পার্টি। এবং প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠা আফগানিস্তান চায় তাক লাগাতে, আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া সাউথ আফ্রিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তিস্তা প্রকল্পে ভারত চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের বাইরে কোনো কিছুই করা হবে না। এক প্রশ্নে ডক্টর ইউনূসকে সরাসরি বিতর্কে অংশ নেয়ার চ্যালেঞ্জে ছুড়ে দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 15 দিনে দুবার ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকার গঠনের পর প্রথম কোনো সরকার প্রধান হিসাবে ভারত সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এটি অবশ্যই বিরল সৌভাগ্য যা দুদেশের বন্ধুত্বপূর্ণ ও প্রগাঢ় সম্পর্ককে ইঙ্গিত করে। সাংবাদিকদের নানা প্রশ্নে উঠে আসে গঙ্গার পানি বণ্টন ও তিস্তা চুক্তি ইস্যু। তবে এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠিকে অভ্যন্তরীণ বলে এ নিয়ে কথা বলেননি শেখ হাসিনা। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পারবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ উদ্ধৃতি করে সাংবাদিকদের প্রশ্ন, ডক্টর ইউনূসকে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে কিনা। যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। ওরা আমার জেলাসি করার কী আছে, সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকায় ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার। কিন্তু আমি তো
বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসা যায় না। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল যোগাযোগ নিয়ে নিন্দুকদের সমালোচনারও জবাব দেন সরকার প্রধান। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি। তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? দেশে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধানমন্ত্রীর। জীব জন্তু পশু সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে। তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং এটা আমি নিজেও দেখেছি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক। অপতথ্য ও গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে আজ দেখুন আলিমার রাজির রিপোর্টের প্রথম পর্ব। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশ জুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোড়া এবং পাতি ফণিমনসা সহ অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সাপ। দেশ জুড়ে যেভাবে সাপ নিধন করা হচ্ছে, তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে প্রকৃতি শুধু দীর্ঘমেয়াদীর ক্ষতির সম্মুখীন হবে না, বরং বেড়ে যাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও। অজগর, আমাদের লাউ ডগা থেকে শুরু করে জল ডোরা, দাঁড়াস, এগুলো সব আমাদের উপকারী সাপ। আমরা এগুলো কিন্তু না জেনে আমরা হুজুকে কিন্তু সব সাপ নিধন করা শুরু করেছি, যা পরিবেশের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। কারণ প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশের বা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাপ সহ সব ধরনের বন্য প্রাণ মারা, ধরা, বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা সেটা জানি না বলে আজকাল এই ঘটনা ঘটছে। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার কিন্তু আমাদের দেশে একসময় ছিল, আমাদের দেশীয় সাপই বলতে হবে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এবং অন্য বেশ কয়েকটি এশিয়ার কয়েকটি দেশেও কিন্তু রাসেলস ভাইপার আছে। সুতরাং এটি যে আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশে চলে আসছে এমন কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুব ভয়ঙ্কর টাইপের একটি সাপ, কিন্তু যদি আমাদের দেশের সাপগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, এটা আমাদের একটা জানার অভাব আছে যে আমরা জানি না, সাপ দেখলেই মনে করি যে বিষাক্ত সাপ, এটিকে হয়তো মারতে হবে, তা না হলে আমি অ্যাট্রাক্ট হব সাপের দ্বারা। সুতরাং এই ধারণাটি একবারেই ভুল। তথ্য বলছে চন্দ্রবোড়ার চেয়েও অন্তত 10 গুণ বেশি বিষধর সাপ, কেউটে, কোবরা দেশের প্রকৃতিতেই রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। 60 বছরের সঙ্গীত জীবনে এসে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা বলেছেন, তার জীবনে যা কিছু অর্জন সবই দর্শক শ্রোতাদের জন্যই। চ্যানেল আই এর সাথে একান্ত সাক্ষাৎকারে রুনা লায়লা আরও বলেন, 6 দশকের সঙ্গীত জীবন সফলতার সাথে উপভোগ করে যেতে পারাই সৌভাগ্য ও বড় প্রাপ্তি। জাকিয়া আক্তারের রিপোর্ট। बांग्लादेश की जानी मानी गायिका रूना लैला के गीत में। রুনা লায়লা বাংলাদেশের গর্বের একটি নাম, যার গান ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বের শ্রোতাদের কাছে মুগ্ধতা ছড়িয়েছে।
ছোটবেলা থেকে গানকে ধ্যান জ্ঞান মেনেই উচ্চাঙ্গ সঙ্গীত ও গজলের উপরে দীক্ষা নেওয়া গুণী নক্ষত্র রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি ও ইংরেজি সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। 1964 সালের 24শে জুন মাত্র 12 বছর বয়সে জগনু সিনেমার প্লেব্যাক করে শুরু হয় রুনা লায়লার ক্যারিয়ার। গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার সুনাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার জনপ্রিয় গান দামাদাম মাস্কালান্দার গেয়েছেন বিভিন্ন দেশের শিল্পীরা। 60 বছরের সঙ্গীত জীবনে এসে রুনা লায়লার উপলব্ধি, বাবা মা ও পরিবারের সবার ভীষণ সহযোগিতা পাওয়ার কারণেই চলার পথটি মসৃণ ছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত যে এত দূর পর্যন্ত নিয়ে এসছে। আমার ফ্যামিলির সাপোর্ট ছিল সবারই। আমার শ্রোতা যারা, তারা আমার জন্য দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, ওদের ভালোবাসা, শ্রদ্ধা, এটাই আমাকে নিয়ে এসছে এত দূর। চ্যানেল আয়ের সেরা কণ্ঠ ভারতের বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনও তিনি অলংকৃত করেছেন। অনেক ভালো ভালো লোকেদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ভালো কম্পোজার্স, লিরিসিস্ট, প্রডিউসার্স, ডিরেক্টরস, ভালো ভালো ছবি তিনও দেশেই পেয়েছি আমি। শিখেছি তো আমি অনেকের কাছেই। আমাদের বাংলাদেশে ফিরদৌসী আপা আছেন, তারপর আঞ্জুমান আরা বেগম, এনাদের থেকে শিখেছি। পাকিস্তানে ম্যাডাম নূরজাহান, ইন্ডিয়াতে লতাজি, আশাজি, আরও অনেকে। 60 বছরের সঙ্গীত জীবনে দেশ ও দেশের বাইরের গুণী সব সঙ্গীত গুরুদের সান্নিধ্য পাওয়াকে পরম পাওয়া বললেন রুনা। আদনান সামি, হরিহরন, তারপরে রাহাত ফতেহ আলী, এরা কেউ কিন্তু বাংলা গান কখনোই গায় নাই, ফার্স্ট টাইম গেয়েছে। তো ভালো লেগেছে ওদের সাথে কাজ করে। গান কিছু আরও নতুন এর মধ্যেও করেছি আমি 2-3টে গান। তো আমি চাই আসলে যে আমি যে এই লেগেসিটা যেটা রেখে যাচ্ছি, এটা যেন আমাদের আজকালকার যারা এই প্রজন্মের শিল্পীরা, তারা এটাকে ধরে রেখে আরো ওপরে ওঠে। সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হওয়া রুনা লায়লা আগামীতে নতুন কিছু গান উপহার দিতে চান দর্শক শ্রোতাদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650 আসনের নির্বাচন 4 জুলাই। 3 মেয়াদে প্রায় 15 বছর দেশটিতে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে জনমত জরিপে এবারের নির্বাচনের বিরোধী দল লেবার পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যে এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 31 জন অংশ নিচ্ছেন, যাদের 9 জনই নারী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। টানা 15 বছর কনজারভেটিভদের শাসনের পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসতে পারে লেবার পার্টি। বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয়তা ক্রমেই কমতে থাকা, অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানা চাপের কারণে ক্ষমতা হাতছাড়া হচ্ছে দলটির। তাই নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করে পার পেতে চাইছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 650 আসনে লড়বেন 4379 জন প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্র্যাট পার্টি, লিবডেম, গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনী দৌড়ে। এখন পর্যন্ত 9 জন নারী সহ 31 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন রুশনা আরা আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। তারা নিজ দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবাই নির্বাচনী প্রচারও চালাচ্ছেন। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রুশনা আরা আলী 2010 সালে এমপি নির্বাচিত হন। এরপর টানা 4 বারের এমপি তিনি। এছাড়া টিউলিপ ও রূপা হক 3 বার এবং আফসানা 1 বার এমপি হয়েছেন। এবারের নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করলে রুশনারা ও টিউলিপ যে কোনো একজন মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ফিরে এলাম বিরতির পর।
দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ। কোরবানির ঈদ পরবর্তী হাটে বিপুল পরিমাণ চামড়ার বেচাকেনা শুরু হয়েছে যশোরের চামড়ার মোকাম রাজারহাটে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এ হাটে গরু ও ছাগলের চামড়ার সরবরাহ বাড়লেও দাম নিয়ে সন্তুষ্ট নয় মৌসুমী ব্যবসায়ীরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে হাটগুলোতে বৃহত্তম এই চামড়ার মোকাম থেকে বিপুল পরিমাণ চামড়া বিক্রি হয়ে থাকে। এবার সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। এবছর পরিবহন খরচ, লবণের দাম বৃদ্ধি সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে গতবারের চেয়ে দ্বিগুণ খরচ বেড়েছে। গতবারে তো বিক্রি হলো না, এইভাবে আজকে বিক্রি হচ্ছে তুলনাভাবে এভাবে চলছে, এরকম হলে আমরা পাবো। রেট দিল 55 টাকা করে, এখন বিক্রি হচ্ছে 40 টাকা করে ফুট। খরচ খরচা দিয়ে আসলে সেভাবে আমাদের টাকা পাই না। আমরা 250 পিস মাল নিয়ে আসছিলাম, তো এখন কথা হচ্ছে কেন এই যে মাল অনেকই বাদ দিছে আর দাম কম কইছে। কিনেছি 600, 550, 700, 800, বেচলাম 550 করে। ক্যারিং খরচা আছে 2800, 850, 900 এরকম পড়েছে। কাঁচামাল যে হারে আমাদের কেনা, কিন্তু পাকা মাল বিক্রি করে সেভাবে আমরা দাম পাচ্ছি না। এবছর প্রতিকূল আবহাওয়ায় অধিকাংশ গরুর চামড়ার মান কমে যাওয়ায় দামও কম পড়ছে। কোয়ালিটি ভালো যেটা, তার দাম আছে, সরকার নির্ধারিত কিনা বেচা হচ্ছে, এবং যেটা মিডিয়াম জুতের মাল সেটাও হচ্ছে। স্ট্যান্ডার্ড গ্রেড দাম বলছিল গভর্নমেন্ট হয়তো 50 টাকা বা 40 টাকা স্কোয়ার ফিট, কিন্তু এখানে সেই গ্রেডের বা সেই মানের চামড়া নাই। আগামী হাটগুলোতে চামড়ার দাম কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে বলছে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে যে অভিযোগ করতেছে, সেই অভিযোগ আসলে তারা আসলে চামড়া না বুঝে আসলে চামড়া ক্রয় করে, এবং তাদের আসলে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের একটা ট্রেন্ডিংয়ের ব্যবস্থা দরকার। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী রাজারহাটে প্রায় 1.5 লাখ পিস গরু ছাগলের চামড়া বেচা কেনা হয়। এ হাটকে ঘিরে ব্যবসা করেন 10,000 ছোট বড় ব্যবসায়ী। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বেশি করে গাছ লাগাই, বনের উপর চাপ কমাই স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে 50,000 গাছের চারা রোপণ করা হবে। হারিয়ে যাওয়া দেশি প্রজাতির বৃক্ষ ফিরিয়ে আনতেই সংগঠনটির এই উদ্যোগ। সারোয়ার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল। এরই ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও হিমছড়ি সিএমসির আয়োজনে ইউএসআইডি ও ন্যাকমের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের বাইতুসরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা দেওয়া হয়। আমরা কালার মাঠ করেছি বা গাছ নষ্ট করে নেই, আমরা বিল্ডিং করেছি, মাঠ নষ্ট করি নাই, আমরা গ্যালারি তৈরি করেছি, কিন্তু গাছ নষ্ট করে নেই। আমাদের গ্যালারিও আছে, মাঠও আছে, বিল্ডিংও আছে, বা সব দিকে কিন্তু গাছ আছে। বন বিভাগ ডিএফও সাহেব আছে, বন বিভাগের কর্মকর্তা আছে। আমি ওনাদেরকে অনুরোধ করবো, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাইতে গেলে বিল্ডিং করে, মাঠ নষ্ট করে, গাছ নষ্ট করে, গাছ নষ্ট না করেই এগুলো করা যায়। তা গাছ যদি আমরা নষ্ট করে ফেলি, বন উজাড় করে ফেলি, তাহলে তো পরিবেশ টিকবে না। পরিবেশ না টিকলে তো মানুষ বাঁচতে পারবে না। বৃক্ষ আমাদের জীবন, বৃক্ষ আমাদের সব কিছু, এবং এটাকে শুধু রোপণ নয়, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এটার প্রতি আমাদের গভীর মনোযোগ থাকতে হবে। জীববৈচিত্র্য ও পরিবেশ প্রকৃতি সংরক্ষণে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি। আমরা এটা স্কুলের বাচ্চাদের মাধ্যমে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, যাতে প্রত্যেকটা বাচ্চা অন্তত 5টা করে গাছ লাগায় এবং তারা গাছের যত্ন করে। ফল এবং দেশীয় প্রজাতির, ঔষধি প্রজাতির চারা রোপণের দিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ একদিকে যেমন ফল থেকে পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে দেশীয় প্রজাতির ঔষধি চারা লাগানোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। সারোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। এবার খেলার খবর।